নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। 2026 সালে যদি তোমার স্বপ্ন হয় জিএনএম বা এএনএম এর মধ্যে একটি নার্সিং গভর্নমেন্ট কলেজের সিট এই বছরই নিজের হাতের মুঠোয় করতে হবে, তবে আজকের ক্লাসটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ভাই ও বোন, 115 মার্কের জিএনএম নার্সিং এক্সামে বায়োলজির উপরই ডিপেন্ড করে থাকে আমাদের টোটাল 50 মার্ক। বায়োলজি একমাত্র এমন সাবজেক্ট, এই এত বড় এক্সামের মধ্যে বায়োলজি একমাত্র সাবজেক্ট যেখান থেকে 50-এ তুমি অনায়াসে একটু পরিশ্রম করলেই 40 থেকে 45-এর কাছাকাছি নাম্বার তুলে আনতে পারবে। আজ বায়োলজি যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেই অধ্যায় থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন থাকে, এই বছরও প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি। আজকে আমাদের টপিক জনন অধ্যায়ের অন্তর্গত উদ্ভিদ জনন। আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমরা প্রাণী জনন টোটালি শেষ করেছিলাম। আজ উদ্ভিদ জনন থেকেও কিন্তু আমরা টোটাল যা যা আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে রাখবো এবং আজই কিন্তু উদ্ভিদ জনন একেবারে শেষ করব। ভাই ও বোন আমার, উদ্ভিদ জনন একটা এতটাই ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, আর যে জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে সেগুলোই তোমার সামনে তুলে রাখতে চলেছি। তো আশা করছি তুমি প্রস্তুত আছো, ঠিক আছে। প্রত্যেককে বলি ভেরি গুড মর্নিং আমার সকল ভাই ও বোন। চলো আজকে ক্লাস কিন্তু শুরু করা যাক। ক্লাস শুরুর আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, প্রত্যেকে আমাকে জানাও তো তোমরা কি সাউন্ড ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ? আমার প্রত্যেক ভাই ও বোন যারা লাইভ ক্লাস করছো তাদের কাছে রিকোয়েস্ট, একবার আমাকে জানাও তো তোমরা কি সাউন্ড ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাবে। আশা করছি প্রত্যেকে সাউন্ড ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ। একদম 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 ক্লিয়ার ক্লিয়ার। চলো, যখন প্রত্যেকের কাছে সাউন্ড একেবারে ক্লিয়ার, প্রত্যেকের কাছে যখন সাউন্ড একেবারে ক্লিয়ার আছে, ক্লাস তবে শুরু করা যাক। প্রত্যেকের কাছে যখন সাউন্ড একেবারে ক্লিয়ার আছে, ক্লাস তবে শুরু করা যাক। ক্লিয়ার হয়েছে? একটু ওয়েট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আজকে প্রথম কি বলেছে, উদ্ভিদ জনন, উদ্ভিদ জননের টপিক বলেছে। এই উদ্ভিদ জনন পড়ার আগে আমাদেরকে কিন্তু জননের সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে। কি পড়তে হবে? জননের সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে। যে প্রক্রিয়ায় জীব পৃথিবীতে নিজ বংশধর সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা করে এবং সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্য সাধনে জীবনধারা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়, তাকেই জনন বা রিপ্রোডাকশন বলা হয়। দেখো, জননের বেসিক যে সংজ্ঞাটা, সে সংজ্ঞা পড়ে তুমি একটাই জিনিস উপলব্ধ করবে যে জনন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব নতুন জীবের জন্ম দেয় ঠিকই, একজন জীব নতুন জীবের জন্ম দিবে ঠিকই, কিন্তু কি কারণবশত? নিজের বংশ সৃষ্টির জন্য, নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো জননের এই দুটো পার্ট কিন্তু মাথায় রাখবে যে জননের প্রধান উদ্দেশ্য কি। যদি বেসিক তোমার কাছে পরীক্ষা একটা প্রশ্ন আসে যে বলো তো প্রিয় ভাই বোন, জননের প্রধান উদ্দেশ্য কি, তুমি কি অ্যান্সার করবে? প্রথম অ্যান্সার করবে যে জননের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রজাতির অস্তিত্ব রক্ষা, নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা। এবং তারপরও যদি কোনো অপশন থেকে ক্যাটাগরি 2ও আসতে পারে, সেখানে কিন্তু নিজ বংশ সৃষ্টিও তোমাকে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এইবার এই জননের দুটো ভাগ হয়। জননের কটা ভাগ হয়? দুটো ভাগ হয়। আমরা প্রত্যেকে জানি যে জনন জীবের মধ্যে হয়। জনন কার মধ্যে হয়? জীবের মধ্যে হয়। তো জনন যখন জীবের মধ্যে ঘটছে, জীবের মধ্যে জনন ঘটছে, জীব তো দুরকম, তাই না? একটা উদ্ভিদ এবং অপর একটি কি? প্রাণী। একটা উদ্ভিদ এবং অপর একটি কি? প্রাণী। তো জীব হিসেবে উদ্ভিদও জনন করতে পারবে, জীব হিসেবে প্রাণীও কিন্তু জনন করতে পারবে। আগের দিনই প্রাণী জননের প্রত্যেকটা খুঁটি নাটি তোমাদের সামনে তুলে রেখেছিলাম। আজ উদ্ভিদ জনন নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? কারো কোনো অসুবিধা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? কারো কোনো অসুবিধা আছে? আশা করছি কারো কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, আশা করছি কারো কোনো রকম অসুবিধা নেই। একটু দাঁড়াবে, তোমাদের ব্যাচে জাস্ট আমি শেয়ার করে দিই, নাহলে সবাই বলবে ক্লাস শুরু হলো আপনি আমাকে একদম বললেন না। চলো, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে একটু শেয়ার করে দিলাম যাতে তারা বুঝতে পেরে যায় যে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো উদ্ভিদ জনন নিয়ে আজ ডিটেলসে আমরা আলোচনা করব এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে উদ্ভিদ জননে সে পার্টগুলো কিন্তু তোমাদের সামনে তুলে রাখবো। ঠিক আছে? ঠিক আছে, চলো।
শেয়ার হলো? আশা করছি শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, চলো এবার উদ্ভিদ জননকে প্রিয় ভাই ও বোন 3 ভাগে ভাগ করা হয়। আমার সঙ্গে ভাই ও বোন মন দিয়ে আমার সঙ্গে। উদ্ভিদ জননকে ক ভাগে ভাগ করা হয়? উদ্ভিদ জননকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা অঙ্গজ জনন, তারপর অযৌন জনন, তারপর যৌন জনন। তো বলো তো, যদি তোমাকে বেসিক প্রশ্ন পরীক্ষায় দেয় যে বলো তো উদ্ভিদ জননকে ক ভাগে ভাগ করা হয়, তুমি কি অ্যান্সার করবে? 3 ভাগে ভাগ করা হয়। আবার উদ্ভিদ জননকে ক ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা অঙ্গজ জনন। অঙ্গজ মানে দেখো, উদ্ভিদ যখন নিজের কোনো অঙ্গ নিজের থেকে বিচ্ছিন্ন করে একটা নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে, অঙ্গজ জনন। ছোটবেলা আশা করি কারো বাড়ির গোলাপ ফুলের গাছ তোমার পছন্দ হলে সেই গোলাপ ফুলের গাছের ডাল ভেঙে এনে তুমি ওই বাড়ির ওই কলপারের পাশে ওই যেখানে ড্রেন আছে সেখানে সুন্দরভাবে লাগিয়ে দিতে, এবং কিছুদিন পর দেখতে না ওই ডাল থেকে একটা নতুন গাছের জন্ম হয়েছে। ঠিক একই রকম এরকম পদ্ধতিকে অঙ্গজ জনন বলে। একমাত্র উদ্ভিদ এই জনন করতে পারে। তারপর উদ্ভিদের যে জনন আসে অযৌন জনন। আমরা কিন্তু জানি যে অযৌন জননের এককের নাম কি? অযৌন জননের এককের নাম হচ্ছে রেণু বা স্পোর। রেণু বা স্পোর। তো উদ্ভিদ যখন রেণু বা স্পোরের মাধ্যমে জনন করে তখন তাকে আমরা বলবো অযৌন জনন। এবং উদ্ভিদের শেষ জনন আসছে যৌন জনন। প্রিয় ভাই ও বোন, যৌন জনন করতে কেবলমাত্র প্রাণীরাই পারে। প্রাণীদের জনন পদ্ধতির নাম হচ্ছে যৌন জনন, যেখানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। কিন্তু বেশ কিছু উদ্ভিদ হয়, বেশ কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয় যারা নিজের মধ্যে যৌন জননও ঘটাতে পারে। তো এক্স্যাক্টলি উদ্ভিদের কটা জনন পদ্ধতি আমরা পড়লাম? আমরা 3টা জনন পদ্ধতি পড়লাম, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এবার তোমাদের মধ্যে বেসিক প্রশ্ন আসবে যে দাদা 3টা তো ভাগ আছে, পরীক্ষায় কোথায় থেকে প্রশ্ন আসবে? 3টে থেকেই প্রশ্ন আসবে প্রিয় ভাই বোন। আর আমি এই মুহূর্তে তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি এই 3টা জননের সংজ্ঞা না পড়ো তাও চলবে। যে অঙ্গজ জননের ভাগ পড়লে সে ভাগের সংজ্ঞাগুলো মুখস্থ করছো, সংজ্ঞাগুলো মুখস্থ না করলেও হবে। অযৌন জননের ভাগ পড়ছো, সংজ্ঞাগুলো মুখস্থ করছো, সংজ্ঞাগুলো মুখস্থ না করলেও হবে। তাহলে কি মুখস্থ করবো দাদা যদি সংজ্ঞা মুখস্থ না করি? এক্সাম্পল প্রিয় ভাই ও বোন, এক্সাম্পল। এই 3টা ভাগ এবং তাদের যে ভাগ তার অন্তর্গত উদ্ভিদের উদাহরণগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। কারণ জিএনএম নার্সিং এক্সামে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বারবার কিন্তু এই ভাগগুলোর যে উদাহরণ সেখান থেকে তুলে তুলে প্রশ্ন দেয়। তাই তোমাকে উদাহরণগুলো মুখস্থ করতে হবে। তাই প্রথম ভাগ কি আছে? অঙ্গজ জনন। ঠিক আছে, চলো অঙ্গজ জনন নিয়ে একটু আমরা আলোচনা করি। কি জনন নিয়ে আলোচনা করব? অঙ্গজ জনন নিয়ে আলোচনা করব। অঙ্গজ জনন কি, ঠিক আছে, সেটি আলোচনা করার আগে বলে দিই এই অঙ্গজ জননকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা প্রাকৃতিক উপায়ে যে অঙ্গজ জনন হবে, প্রাকৃতিক উপায় বলতে পরিবেশ দ্বারা, যেখানে মানুষের কোনো ভূমিকা থাকবে না। আরেকটা অঙ্গজ জনন হবে কৃত্রিম উপায়, যেটাতে তুমি ও আমি উভয় ভূমিকা পালন করতে পারি এবং আমরা আমাদের মতো অঙ্গজ জনন ঘটাতে পারি। তো অঙ্গজ জননের ক ধরনের ভাগ হয়? 2 ধরনের, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। সবার আগে আজ আমরা প্রাকৃতিক ভাগটা নিয়ে আলোচনা করব। ভাই ও বোন, তোমার পাশে একটা ছক আছে, ছকটা কি তোমরা দেখতে পাচ্ছ? একটু বলো তো আমাকে। একটা ছক আছে, ছকটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ কি না বল, প্রত্যেকে কমেন্টে জানাবে ছকটা কি দেখতে পাচ্ছ তোমরা? ছকটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ কি না বলো তো। একটা ছক তোমাদের সামনে রেখেছি, তোমরা কি ছকটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রত্যেকে বলছে দেখতে পাচ্ছে, প্রত্যেকে বলছে দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছ? ভেরি গুড। দেখো এই ছকটা দেখা তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, ওর জন্যই জিজ্ঞেস করলাম, কারণ এই ছকের জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্রাকৃতিক যে অঙ্গজ জনন রয়েছে, প্রাকৃতিক অঙ্গজ জননের এগুলো ভাগ। ও বাবা, এত ভাগ! হ্যাঁ বোন আমার, এই প্রত্যেকটা ভাগের নিচে দেখো একটা করে উদাহরণ আমি রেখেছি। এই উদাহরণগুলো তোমাকে দাবিয়ে মুখস্থ করতে হবে। তুমি বলো না যে দাদা আমি কি পড়বো, বলুন না যেটা পড়লে আমি পরীক্ষায় কমন পাবো। বোন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি নার্সিং এক্সামে বসে 75 থেকে 80-র কাছাকাছি নাম্বার তুলে নিয়ে আসতে চাও,
তবে বায়োলজির এই জায়গাগুলোই তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্লিয়ার হয়েছে? তো প্রাকৃতিক অঙ্গজননের প্রথম ভাগের নাম হচ্ছে বার্ডিং। প্রথম ভাগের নাম কি? বার্ডিং। আমার সঙ্গে বলো, প্রথম ভাগের নাম কি? বার্ডিং। ঠিক আছে? ঝাপসা, ঝাপসা আসছে? ঝাপসা তো আসার কথা না। একবার প্রত্যেকে জানাও তো ক্লিয়ার আসছে না ঝাপসা আসছে? একবার প্রত্যেকে জানাও তো ক্লিয়ার আসছে না ঝাপসা আসছে? ঝাপসা আসছে না ক্লিয়ার আসছে? ক্লিয়ার না ঝাপসা? আমাকে একবার বলো তো। না না, ঝাপসা আসলে আমি আবার একটু বড় করে করতে হবে, তাছাড়া তো উপায় নেই। ঠিক আছে? ঝাপসা না ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার বলেছে। ঠিক আছে, একটু মন দিয়ে বুঝো। প্রাকৃতিক অঙ্গজননের প্রথম যে ভাগ তার নাম হয় বার্ডিং। বার্ডিং কাকে বলে কি বুঝাবো, কিন্তু তার আগে এক্সাম্পলটা দেখে নাও। বার্ডিং পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে? ইস্ট। কে বার্ডিং পদ্ধতিতে জনন সম্পন্ন করে? ইস্ট। গুলি মারো, এইভাবে দেখতে পাচ্ছ না তো? চলো এইভাবে দেখো, আমি না এইভাবে তোমাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তাহলে অঙ্গজননের প্রথম ভাগের নাম কি ছিল? বার্ডিং। প্রথম ভাগের নাম কি ছিল? বার্ডিং। বার্ডিং পদ্ধতি কি দাদা? আরে বলছি, তুমি আগে এক্সাম্পলটা দেখো। বার্ডিং পদ্ধতিতে জনন সম্পন্ন কে করে? জনন সম্পন্ন করে ইস্ট। কে করে? ইস্ট। 2 নম্বর পদ্ধতির নাম কি? খণ্ডী ভবন। বনু, 2 নম্বর পদ্ধতির নাম কি? খণ্ডী ভবন। খণ্ডী ভবন পদ্ধতিতে কোন উদ্ভিদ জনন সম্পন্ন করে থাকে? স্পাইরোগাইরা। কোন উদ্ভিদ জনন সম্পন্ন করে থাকে? স্পাইরোগাইরা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এরপর 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 কি আছে দেখি তো? এরপর আছে বুলবিল। দাদা এটাও কি জনন পদ্ধতি? হ্যাঁ বোন আমার, উদ্ভিদের অঙ্গজনন পদ্ধতির মধ্যে একটি ভাগ হচ্ছে আমাদের বুলবিল জনিত জনন। আর এই বুলবিল দ্বারা জনন সম্পন্ন করে থাকে চুপড়ি, আলু। এগুলো মুখস্থ করতে হবে ভাই ও বোন আমার, কারণ এই জায়গাগুলো থেকেই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিবে যে বলো তো নিম্নলিখিত কোন উদ্ভিদ বুলবিল পদ্ধতিতে নিজ দেহে অঙ্গজনন সম্পন্ন করে? অ্যান্সার করতে হবে চুপড়ি আলু এমন একটি উদ্ভিদ যেটি বুলবিল পদ্ধতির দ্বারা জনন সংগঠিত করে থাকে। নেক্সট কি আছে? নেক্সট আছে ভাই ও বোন আমার ফিশন। নেক্সট কি আছে? ফিশন। এককোষী জীবের মধ্যে ঘটে, একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ, বিশেষত ব্যাকটেরিয়া বিশেষ। ঠিক আছে? উদ্ভিদের মধ্যে তো খুব কমই ঘটে, বিশেষত ব্যাকটেরিয়ার মধ্যে ফিশন ঘটে থাকে। ঠিক আছে? উদ্ভিদের মধ্যেও রেখেছি, কিছু কিছু এককোষী উদ্ভিদেও ফিশন লক্ষ্য করা যায়। নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের স্থানিক মুকুল, অস্থানিক মুকুল। নেক্সট কি আছে? অস্থানিক মুকুল। দেখো, প্রাকৃতিক অঙ্গজননের অন্তর্গত এই অস্থানিক মুকুলের 3টে ভাগ হয় যার মাধ্যমে জনন হয়। মন দিয়ে বুঝো। আমরা কি জানি মুকুল প্রথমত কোথায় আসে? এই যে আম গাছের সিজন, এখন আমের সিজন চলছে, আম গাছের দুটো পাতা, কচি কচি দুটো পাতা এরকম হয়ে আসে, মাঝখান দিয়ে আমরা দেখি কি মুকুল বেরিয়ে আসে। হ্যাঁ কি না? সেই মুকুলের মধ্যে আম ধরে, ধীরে ধীরে আম বড় হয়। হ্যাঁ কি না? কিন্তু এমন অনেক উদ্ভিদ আছে যে উদ্ভিদের মুকুলের কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো স্থান থেকে মুকুল বেরিয়ে আসতে পারে। সত্যি, একদম সত্যি প্রিয় ভাই ও বোন। অস্থানিক মুকুলের মধ্যে প্রথম হয় পত্রজ মুকুল। বনু শুনো মন দিয়ে, প্রথম হয় পত্রজ মুকুল। পাতার মধ্যে থেকে মুকুল বেরিয়ে আসবে। ও দাদা, পাতার মধ্যে থেকে মানে দুটো পাতা এভাবে যাবে, মাঝখান থেকে মুকুল এভাবে বেরিয়ে আসবে, ওটা বলছেন? না বোন আমার না, এই যে পাতা, পাতার মাঝখান থেকে মুকুল বেরিয়ে আসবে, এরকমও হয়। হয় কোন উদ্ভিদে? পাথরকুচি এবং তার সঙ্গে বিগোনিয়া। মুখস্থ করতে হবে বোন, ঠোঁটের গোড়ায় ঠোঁটস্থ করতে হবে। যদি এই যাত্রায়, এই এক্সামে তোমাকে 80 পেতে হয় বা 80 পাওয়ার তোমার ইচ্ছা থাকে, তোমাকে এইখানেই পারফর্ম করতে হবে। শেষ মুহূর্তে এই পয়েন্টগুলো মুখস্থ করে পরীক্ষায় বসলে তখনই কমন পাবে, তখনই সময় ভিত্তিকভাবে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। কাণ্ডজ, কাণ্ডের মধ্যে থেকে যদি মুকুল বেরিয়ে আসে তখন এটাকে আমি কি বলবো? কাণ্ডজ জনন বলবো। এটা গোলাপ গাছ করে থাকে, কাণ্ডের মধ্যে থেকে মুকুল বেরিয়ে আসে। মূলজ, মূলের ভিতর থেকে মুকুল বেরিয়ে আসবে, যেমন পটল ও রাঙা আলুর ক্ষেত্রেও কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারি। ক্লিয়ার হয়েছে? নেক্সট যদি আমি ভাগ দেখি, মূলের সাহায্যে জনন করে থাকে রাঙা আলু, আমি এখনই বললাম এটা অস্থানিক মুকুলের ভাগের মধ্যেও পড়ে যাবে, একটা নর্মাল ভাগের মধ্যেও রেখেছি যে কেবলমাত্র মূলের সাহায্যে জনন করতে পারে কে? রাঙা আলু মূলের সাহায্যে জনন করতে পারে। পাতার সাহায্যে জনন কে করতে পারে? এখানেও বুঝিয়েছিলাম, পাথরকুচি উদ্ভিদ পাতার সাহায্যে জনন করতে পারে। আর লাস্ট অঙ্গজননের প্রাকৃতিক ভাগগুলোর মধ্যে শেষ পরিবর্তিত কাণ্ড। কাণ্ডের পরিবর্তন ঘটিয়ে জনন সম্পন্ন করে এমনও কিছু উদ্ভিদ হয়। এদের মধ্যে মৃদগত কিছু কাণ্ড হয়। যারা মৃদগত বলতে এই যে মাটি,
এই যে গাছ, এই মাটির নিচে যে উদ্ভিদগুলো জন্মায় এগুলোকে কি বলে? মৃদগত কাণ্ড। মৃদগত কাণ্ডের মধ্যে দিয়ে জনন সম্পন্ন করে আদা, পিঁয়াজ। দেখো, আদাও মাটির নিচে জন্মায়, পিঁয়াজও মাটির নিচে জন্মায়, মাটির উপরে হয় না কিন্তু। তো মৃদগত কাণ্ডের মধ্যে দিয়ে জনন ঘটায় আদা, পিঁয়াজ, হলুদ, এই জিনিসগুলো। আরেকটা হয় অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড মানে এই যে একটা মাটি, মাটির উপরে গাছ জন্মাবে এবং উপরে নতুন জনন ঘটাবে, উপরে নতুন ফল ফুল এগুলা ধরবে। অর্ধবায়বীয় কাণ্ড, যেমন আমরুল, চন্দ্রমল্লিকা, এইগুলো। বুঝাতে পারলাম? হ্যাঁ কি না? তো টোটালি কিন্তু আমরা এই মুহূর্তে প্রাকৃতিক অঙ্গজননের এই ছকটা দেখলাম, যে ছকের মধ্যে উদাহরণ আর উদাহরণ ছিল, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আলু হবে, আলু হবে। তুমি কি এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার ভাই ও বোনুরা সংজ্ঞাতে আসি। চলো, কোথায় আসবো? সংজ্ঞা। আমরা প্রথম যে অঙ্গজননের পদ্ধতি দেখলাম, এটাকে কি বলছিলাম আমরা? এটাকে বলছিলাম বার্ডিং। কি বলছিলাম? বার্ডিং। প্রাকৃতিক অঙ্গজননের প্রথম সংজ্ঞা ছিল বার্ডিং। চলো বার্ডিংটা কি একবার দেখে নিই। জননকালে মাতৃকোষ থেকে এক বা একাধিক উপবৃদ্ধি সৃষ্টি হয়। ঠিক আছে, কিছু সৃষ্টি হয়, উপবৃদ্ধি সৃষ্টি হয়। এদের কোরক বলে। মন দিয়ে শুনে রাখো, কারণ কোরক কাকে বলে এটাও পরীক্ষায় চাই। আবার আবার ভাই ও বোন আমার, আবার আমার দিকে দেখো বুনু, এদিকে এদিকে মন দিবে বোন আমার, তোমাকে বলছি কিন্তু। কি বলছে? জননকালে কোনো উদ্ভিদ জন্ম দিবে, এরকম জননকালে মাতৃকোষ থেকে এক বা একাধিক উপবৃদ্ধির সৃষ্টি হয়। দাদা, মাতৃকোষ থেকে উপবৃদ্ধি মানে কি? ধরে নাও এটা একটা গাছ, ধরে নাও এটা একটা গাছ। এটা কি? এটা একটা গাছ। এটা কি? এটা একটা গাছ। এবং এরকম গাছটা গাছটা এরকম হয়ে আছে। এবং এই গাছটা কি করবে? জনন করবে। কি করবে? জনন করবে। জননকালে এক জায়গার উপবৃদ্ধি করবে। উপবৃদ্ধি মানে একটা অংশ দেখো বেড়ে গেল, একটা অংশ বেড়ে গেল। আগে কি অংশটা ছিল? আগে অংশটা ছিল না। অংশটা কি হলো? একটা অংশ বৃদ্ধি পাচ্ছে। এরকম কোনো অংশ বৃদ্ধি পাওয়াকে আমি কি বলবো? উপবৃদ্ধি পাওয়া। কি বলবো? উপবৃদ্ধি পাওয়া। তো এই বেড়ে যাওয়া অংশকে আমি কি বলবো? কোরক। কি বলবো? কোরক। ঠিক আছে। মাতৃকোষের নিউক্লিয়াস অ্যামাইটোসিস পদ্ধতিতে, ভাই বোন আমার, ভাই বোন আমার, কোন পদ্ধতিতে? অ্যামাইটোসিস পদ্ধতিতে। অ্যামাইটোসিস পদ্ধতি কোন জীবের মধ্যে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হবে এককোষী। কোন জীবে অ্যামাইটোসিস পদ্ধতি লক্ষ্য করা যায়? এককোষী জীবের মধ্যে। তাহলে ভাই ও বোন, বার্ডিং যাদের মধ্যে হবে তারা কি এককোষী হবে নাকি বহুকোষী হবে? বুঝতেই পারছো, বার্ডিং এর মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি থাকে। অ্যামাইটোসিস পদ্ধতিতে এককোষী কোষ বিভাজন ঘটে থাকে। তাহলে এককোষী কোষ যেহেতু অ্যামাইটোসিসের দ্বারা ঘটে থাকে, বার্ডিং যে সকল জীবের মধ্যে সংগঠিত হবে বা বার্ডিং পদ্ধতিতে যে সকল জীব জনন করবে, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আমি লক্ষ্য করব প্রত্যেকটি এককোষী জীব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তো এদের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে দুটি খণ্ডে পরিণত হবে। একটি খণ্ড সাইটোপ্লাজম সহ একটি কোরকে প্রবেশ করবে এবং তা বৃদ্ধি পেয়ে মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হবে। তো আমরা কি বুঝলাম? এরকম একটা উদ্ভিদ থাকবে, এই উদ্ভিদের একটা অংশের কি ঘটবে? উপবৃদ্ধি ঘটবে। এক সময় কি হবে? এই উদ্ভিদের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি লক্ষ্য করা যাবে। কোন পদ্ধতি লক্ষ্য করা যাবে? অ্যামাইটোসিস পদ্ধতি। আর তুমি তো জানোই অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে। অ্যামিবার বিভাজনটা মনে আছে তো? অ্যামিবার বিভাজনটা মনে আছে? বলেছিলাম না অ্যামাইটোসিস পদ্ধতিতে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটে। ঠিক একই রকম এই উদ্ভিদের যে অংশটি উপবৃদ্ধি ঘটেছিল সেই অংশটি হঠাৎ আলাদা হয়ে যাবে এবং এটি একটি আলাদা উদ্ভিদ, এটি একটি আলাদা উদ্ভিদ, দুটি পৃথক উদ্ভিদের সৃষ্টি হবে। তো এই রকম পদ্ধতিকে আমি কি বলছিলাম? বার্ডিং। এই রকম পদ্ধতিকে আমি কি বলছিলাম? বার্ডিং। ক্লিয়ার হয়েছে? এই বার্ডিং কাদের মধ্যে সংগঠিত হয়? ইস্ট। কার মধ্যে সংগঠিত হয়? ইস্ট। ইস্ট এর মধ্যে বার্ডিং সংগঠিত হয়। কিছু কিছু বইয়ে, ক্লাস 9 ও 10-এর কিছু কিছু বইয়ে এই বার্ডিং পদ্ধতিকে অযৌন জননের মধ্যে রাখা হয়েছে। কিছু কিছু বইয়ে এই বার্ডিং পদ্ধতিকে অঙ্গজননের মধ্যে রাখা হয়েছে। এই জিনিসটি নিয়ে আমার সঙ্গে ঝামেলা করবে না, ঠিক আছে? কিছু কিছু বইয়ে বার্ডিং পদ্ধতির জননকে অযৌন জননে রাখা হয়, কিছু কিছু বইয়ে অঙ্গজননেও রাখা হয়। আমরা অঙ্গজননে রেখেছি, তুমি একবার মন দিয়ে বুঝে নেবে। এটা বুঝতে গিয়ে কারো অসুবিধা হলো?
আচ্ছা, অন্য দেখতে ইচ্ছা করো, তুমি এটা বলো বোন আমার। বুঝতে পেরেছো? ও বুনু, সাত সকালে ঘুম থেকে উঠে চোখ দুটোকে একদম পুরস্ফুটিত করে তুমি যখন বার্ডিং পদ্ধতি দেখলে, বুঝতে পারলে তো? পারলে তো? শুধু বুঝে কি হবে? শুধু বুঝলে পরীক্ষায় পাস করবে নাকি আর্যভট্ট হবে? পরীক্ষায় তোমার কমন লাগবে বোন আমার, আর কমনটা একটু নিয়ে নাও। কি প্রশ্ন আসতে পারে বার্ডিং থেকে? মন দিয়ে দেখো, বার্ডিং থেকে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়? দুটো। বোন, দুটো না, সরি, তিনটে। বার্ডিং থেকে কটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে? তিনটে। বার্ডিং থেকে তিনটে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন আসে কোরক থেকে। দুরকম ভাবে কোরক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, যে কোরক নিম্নলিখিত কোন জননে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হবে কোরকের সৃষ্টি বার্ডিং জননে লক্ষ্য করা যায়। আরেকটা প্রশ্ন করে কোরক কি? অ্যান্সার করতে হবে এক বা একাধিক উপবৃদ্ধির সৃষ্টি হলে তাকে কোরক বলে। কোনো একটা উদ্ভিদ আছে, এককোষী উদ্ভিদ, ঠিক আছে, কোনো একটা এককোষী উদ্ভিদ তার এক সাইডের উপবৃদ্ধি করছে, একটা সাইডে বৃদ্ধি করছে, এবং পরবর্তীতে এটা কি হচ্ছে, এই উদ্ভিদ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এটা একটা আলাদা উদ্ভিদ, এটা একটা আলাদা উদ্ভিদ, দুটো উদ্ভিদ হয়ে যাচ্ছে। তো যে উপবৃদ্ধি ঘটে একটা উদ্ভিদের মধ্যে, কোনো কিছুর অংশের বৃদ্ধি, বা একটা উদ্ভিদ এরকম ছিল, তার এক পাশ দিয়ে একটা সাইডে নতুন একটা জিনিসের উপবৃদ্ধি করছে, এবং এক সময় এটাও আলাদা হয়ে যাচ্ছে, এটাও আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কটা উদ্ভিদ হচ্ছে? দুটো। বুঝতে পারলে তো? উদ্ভিদ ছিল একটাই, কিন্তু জননের সময় এই উদ্ভিদের একটা অংশের এইভাবে উপবৃদ্ধি করছে, এবং এক সময় অ্যামাইটোসিস পদ্ধতিতে এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে। তো যে অংশের উপবৃদ্ধি ঘটে তাকে বলে কোরক। এটা 1 নম্বর পয়েন্ট পরীক্ষায় আসে। বার্ডিং পদ্ধতিতে নিম্নলিখিত কিরূপ কোষ বিভাজন লক্ষ্য করা যায়? বুনু, শুনছো তো? বার্ডিং পদ্ধতিতে নিম্নলিখিত কিরূপ কোষ বিভাজন লক্ষ্য করা যায়? বার্ডিং পদ্ধতিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট পরীক্ষায় আসে। লাস্ট 3 নম্বর পয়েন্ট যেটা বার্ডিং থেকে পরীক্ষা আসে, উদাহরণ বোন আমার, উদাহরণ। উদাহরণ, বার্ডিং পদ্ধতি কার মধ্যে সংগঠিত হয়? ইস্টের মধ্যে, ঠিক আছে। বার্ডিং পদ্ধতি কার মধ্যে সংগঠিত হয়? ইস্টের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, 4টের সময় ক্লাস লাগবে? ঠিক আছে। শাশুড়ি বকে এই সময় ক্লাস করতে আসলে? বকতে দাও, যখন চাকরিটা পাবে না বোন আমার। আজ আমার এক বোন বলল ওর একটু প্রবলেম হয় শ্বশুর বাড়িতে, হয়তো শাশুড়ি হয়তো বকে। বা বোন আমার, যখন চাকরিটা হবে না বোন, এএনএম স্টার্টিং স্যালারি বোন এই মুহূর্তে 30,000-এর বেশি। 30,000-30,000-এর বেশি বোন আমার। 30,000 টাকা স্যালারি নিয়ে আসবে, শাশুড়িকে বলবে শাশুড়ি মা 10,000 টাকা, ডু ফেস্টিভ্যাল শাশুড়ি মা, উৎসব করুন। শাশুড়ির 10,000 টাকা হাতে পড়বে, হাতে পেয়ে বলে মাই গড, বোমা মাটিতে কেন পা রেখেছো? বোমা কোলে আসো, কোলে বোমা কোলে। মা কসম বলছে শাশুড়ি কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু বোন, তোমাকে সাকসেসটা পেয়ে দেখাতে হবে। তুমি বললে আমি আজকে শুনলাম বোন, এরপর থেকে ক্লাস আমি আরও আগে দেওয়ার চেষ্টা করব, ভোরের বেলা ক্লাসে আসলে আমি আরও আগে দেওয়ার চেষ্টা করব, ঠিক? তো বার্ডিং থেকে যে 3টা পয়েন্ট পরীক্ষা আছে আমরা কিন্তু মুখস্থ করে নিলাম। এখন আমরা একটু খণ্ডী ভবনটা দেখব। কি দেখব? খণ্ডী ভবন দেখব, ঠিক আছে। এবার আমি বলে দিই, আমাদের নতুন ব্যাচ চলছে, রণক্ষেত্র ব্যাচ, তোমরা সবাই জানতে। তোমরা প্রত্যেকে বলছিলে স্যার ব্যাচের কোর্স ফিটাই শেষ, কয়েকটা দিনের জন্য অতিরিক্ত বেশি হচ্ছে। ভাই ও বোন আমার, আমাদের ব্যাচের কোর্স ফি 999 টাকায় হয়, ঠিক আছে। কিন্তু তোমরা যদি তাও বলো, আমরা অবশ্যই অফার দেওয়ার তোমাদের চেষ্টা করব। নানা রকম অফার চলতে থাকে, অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিবে। 999 টাকায় আমরা নানা রকম সাবজেক্ট যা যা দরকার জিএনএম নার্সিং এক্সামে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সব কিছু তোমাকে পড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটি বিষয় ধরে ধরে পড়ানো হচ্ছে, অধ্যায় ভিত্তিক পড়ানো হচ্ছে, এমসিকিউ পড়ানো হচ্ছে। যদি তোমার মনে হয় অ্যাডমিশন নিবে, 7872562940 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো, অথবা 6297747145 নাম্বারে যোগাযোগ করবে। একাধিক অফার চলছে, ফোন করে নিবে, হেল্প পেয়ে যাবে, ঠিক আছে। এই মুহূর্তে মার্কেটে গিয়ে 500-600 টাকার বই কেনার থেকে 1000 গুণে ভালো হবে রণক্ষেত্র ব্যাচ তোমার জন্য, এটুকুটা বলতে পারি। চলো নেক্সট, খণ্ডী ভবন দ্বারা। এবার 2 নম্বর পয়েন্ট আমরা দেখব কি? খণ্ডী ভবন দ্বারা, ঠিক আছে। খণ্ডী ভবন দ্বারা কি দেখব? খণ্ডী ভবন, কোনো কমেন্ট বক্স থেকে হাত সরিয়ে নাও, মোবাইলের স্ক্রিনটাকে বড় করে নাও বোন আমার। স্ক্রিনটা বড় করেছো বোন? একদম পুরোপুরি নিয়েছো? কারণ তোমাকে এখন বুঝাবো প্লাস মুখস্থ করাবো। বার্ডিং তোমার মুখস্থ,
খণ্ডী ভবনটাও মুখস্থ করতে হবে। কি বলেছে খণ্ডী ভবন? জলস্রোতের আঘাতে জলজ প্রাণীর আক্রমণে দেহ কতগুলো খণ্ডে ভেঙে যায়, প্রতিটি টুকরো থেকে পূর্ণাঙ্গ জীব গঠিত হওয়ার পদ্ধতিকেই কিন্তু খণ্ডী ভবন বলা হয়। ও বুনু, বুঝতে পারলে কিছু? আমি আবার বুঝাচ্ছি, একটু দেখো তো। মাথায় রেখো, কোনো জলের আঘাতে অথবা জলজ প্রাণী মাছের আঘাতে যদি কোনো উদ্ভিদের দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, কি হয়ে যায়? খণ্ড খণ্ডে ভেঙে যায়। কার দেহ? যদি কোনো উদ্ভিদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, প্রতিটি টুকরো আলাদা আলাদা হয়ে পড়ে থেকে। একটা উদ্ভিদ ছিল, এরকম একটা উদ্ভিদ ছিল, ভেবে নাও জলের স্রোতের আঘাতে। জলের স্রোতে কিরকম আঘাত? বোন, তুমি পাহাড়ে গেছো কোনোদিনও? পাহাড়ে গেলে ঝর্ণা দেখতে পারবে বোন আমার, ঝর্ণা। ধরে নাও 50 ফিট উঁচু থেকে ঝর্ণার জল পড়ছে, 50 ফিট উঁচু থেকে, উপর থেকে 50 ফিট উঁচু থেকে নিচে টাস করে ঝর্ণার জল পড়ছে। 50 ফিট উঁচু থেকে যদি ঝর্ণার জল পড়ে না, তুমি ওই চাপটা নিতে পারবে না। বাপ রে বাপ, এত উঁচু থেকে গায়ের মধ্যে জল পড়ছে, তাহলে একটা ছোট্ট উদ্ভিদ কিভাবে চাপটা নিবে? তো ঝর্ণার জল যখন ঠাস 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 সেই উদ্ভিদের মধ্যে পড়ে, উদ্ভিদটা কি হয়? উদ্ভিদটা পুরো টুকরো টুকরো হয়ে যায়। কি হয়? টুকরো টুকরো হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, এবং চারিদিকে নদী নালা বা জলের মধ্যে ছড়িয়ে যায়। এই মুহূর্তে এই প্রত্যেকটা টুকরো টুকরো হয়ে যাওয়া সেই অংশগুলো থেকে আবার যদি নতুন উদ্ভিদের জন্ম হয়, আবার মানে যে অংশগুলো টুকরো টুকরো হয়ে গেছে, প্রত্যেকটা টুকরো টুকরো অংশ থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে, আবার নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে। যদি এরকম টুকরো টুকরো হয়ে যাওয়া অংশ থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়, সেই পদ্ধতিকে খণ্ডী ভবন বলা হয়। উদাহরণ বোন আমার, উদাহরণ। পরীক্ষায় কাকে বলে বাবার জন্মে আসবে না বুনু, বাবার জন্মে কাকে বলে আসবে না, পরীক্ষায় আসবে এক্সাম্পল। তোমাকে বুঝে নিতে হবে খণ্ডী ভবনের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। ঠিক আছে? খণ্ডী ভবনের উদাহরণ কি হচ্ছে? স্পাইরোগাইরা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? খণ্ডী ভবনের উদাহরণ কি? স্পাইরোগাইরা। আমি কি বুঝাতে পারলাম? 2 নম্বর পয়েন্ট, বার্ডিং পদ্ধতি কার মধ্যে ছিল? ইস্ট। বোন, উদাহরণ এক্সাম্পল ক্লাসে মুখস্থ করতে হবে বুনু। বার্ডিং পদ্ধতি কার মধ্যে হচ্ছিল? ইস্ট। খণ্ডী ভবন পদ্ধতি কার মধ্যে হচ্ছে? স্পাইরোগাইরা। বার্ডিং পদ্ধতি কার মধ্যে হচ্ছিল? ইস্ট। খণ্ডী ভবন পদ্ধতি কার মধ্যে হবে? স্পাইরোগাইরা। বুঝতে পেরেছো বোন আমার? অসুবিধা নেই তো বুনু? 1000-এর কাছাকাছি, 1000-এর কাছাকাছি ছেলেমেয়েরা লাইভ ক্লাসে এসছো, প্রত্যেককে বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার। যতক্ষণ বুঝাতে পারবো না, যতক্ষণ মুখস্থ করাতে পারবো না, ততক্ষণ পড়াবো। ক্লিয়ার? চলো নেক্সট। 3 নাম্বার পয়েন্ট বলেছে বুলবিল দ্বারা। 3 নাম্বার পয়েন্ট কি বলেছে? বুলবিল। বুনু, দুটো পড়ালাম ভাই ও বোন আমার। বার্ডিং উদাহরণ কি ছিল? বলো বলো, বার্ডিং উদাহরণ কি ছিল? ইস্ট। বুঝলা তো? বুঝলা তো? বার্ডিং এর উদাহরণ কি ছিল? ইস্ট। আর 2 নাম্বার কি পড়ালাম? খণ্ডী ভবন। কি পড়ালাম? খণ্ডী ভবন। বলো আমার খণ্ডী ভবনের উদাহরণটা বলো তো। আরে বলো না, কমেন্ট বক্সে কমেন্ট করো না। খণ্ডী ভবনের উদাহরণ ছিল স্পাইরোগাইরা। কি ছিল? স্পাইরোগাইরা। মুখস্থ। এবার 3 নাম্বার পয়েন্ট এসছি, কি বলবো এটা? বুলবিল দ্বারা। কি বলবো এটা? বুলবিল দ্বারা। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো মন দিয়ে শোনো। কাক্ষিক মুকুলে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে, একে বুলবিল বলে থাকবো। কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। আমাদের উদ্ভিদের যে কাক্ষিক মুকুল থাকে, ঠিক আছে, কাণ্ড ও পাতার যে মাঝ বরাবর যে মুকুল থাকে, এই কাক্ষিক মুকুলের মধ্যে খাদ্য সঞ্চয় হলে কাক্ষিক মুকুলটি স্ফীত হয়, মানে একটু চওড়া হয়ে আসে। ঠিক আছে? একে আমরা কি বলবো? বুলবিল বলবো। যা জনিত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে এই কাক্ষিক মুকুল, ঠিক আছে, নিজের মধ্যে খাদ্য সঞ্চয় করে হঠাৎ গাছ থেকে আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে একটা অনুকূল পরিবেশে নতুন একটা গাছের জন্ম দেয়। এই রকম জননকে আমরা বলবো বুলবিল দ্বারা জনন। বুনু, বুলবিল জননের যেমন উদাহরণটা পরীক্ষায় আসে, তেমন পরীক্ষায় মাঝে মাঝে এইভাবেও চেয়ে নেয় বোন আমার, যে উদ্ভিদের কোন অংশে বুলবিল জনন ঘটে থাকে। অ্যান্সার করতে হবে উদ্ভিদের কাক্ষিক মুকুল দ্বারাই কিন্তু বুলবিল জনন হয়ে থাকে। আবার বুঝছি, চলো আবার বুঝাচ্ছি। বুলবিল দ্বারা জনন কি বুঝালাম? বুলবিল দ্বারা জননে একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের মধ্যে যদি আমি কাক্ষিক মুকুল দেখি, এই কাক্ষিক মুকুলে ধীরে ধীরে খাদ্য সঞ্চয় হলে কাক্ষিক মুকুলটা ধীরে ধীরে
স্ফীত হয়ে যায় এবং চেহারাটা একটু বড় হয়, ঠিক আছে। এবং হঠাৎ দেখা যায় এই স্ফীত হওয়াকে বুলবিল বলছি। হঠাৎ দেখা যায় এই কাক্ষিক মুকুলের যে জনিত দেহ আছে তা হঠাৎ বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করেছে, এই রকম জননকে বুলবিল দ্বারা জনন বলবে। উদাহরণ কি? চুপড়ি আলু কাক্ষিক মুকুল দ্বারা জনন করে থাকে, কন্দ পুষ্প কাক্ষিক মুকুল দ্বারা জনন করে থাকে, শতাব্দীও কিন্তু কাক্ষিক মুকুল দ্বারা জনন করে থাকে। তো চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী উভয় বুলবিল পদ্ধতিতে জনন সম্পন্ন করে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো বোন আমার? প্লিজ বলো বুনু, অন্য অন্য কথা নিয়ে আমরা পরে আলোচনা করব, কমেন্ট বক্সে প্লিজ এটা বলো। হ্যাঁ বুঝে গেছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। উদাহরণ কি ছিল? চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী। চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী। বুনু কটা ভাগ পড়লাম? 3টা। কথা দিয়েছিলাম না মুখস্থ করাবো, মুখস্থ হলো? জাস্ট আমাকে এটা বলো, উদাহরণগুলো বলো। প্রথম ছিল বার্ডিং। বার্ডিং পদ্ধতির উদাহরণ কি ছিল? ইস্ট। বার্ডিং পদ্ধতির উদাহরণ কি ছিল? ইস্ট। 2 নাম্বার ছিল খন্ডি ভবন। খন্ডি ভবনের উদাহরণ কি ছিল? স্পাইরোগায়রা। কি উদাহরণ ছিল? স্পাইরোগায়রা। 3 নাম্বার পড়লাম বুলবিল দ্বারা। কি কি ছিল? চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী। বুলবিল দ্বারা চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট পদ্ধতি আছে ফিশন। নেক্সট পদ্ধতি আছে ফিশন। দেখো ভাই বোন, এই ফিশন পদ্ধতি মূলত উদ্ভিদের অঙ্গজনের অংশে এই কারণে রাখা হয়েছে যে কিছু কিছু উদ্ভিদ করতে পারে, কিন্তু ফিশন পদ্ধতি সর্বাধিক ঘটে থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। দেখো ফিশনের মধ্যে আমি কোনো উদাহরণ লিখিনি উদ্ভিদের, কারণ মানে নেই বললেই চলে, কিন্তু তাও একাধিক বইয়ে দেওয়া থাকে, আমার পড়িয়ে দেওয়া কর্তব্য, আমি পড়িয়ে দিচ্ছি। বলা যায় না জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যে বোর্ড তোমাদের নার্সিংয়ের পরীক্ষার প্রশ্ন করবে, উনার যদি একটু মুড হয়ে যায় নিলে আমি এবার ফিশন থেকেই প্রশ্ন দিব, তখন তো তোমরা আবার কানতে কানতে বলবে আমাকে তো আমার দাদা পড়ায়নি, ঠকিয়ে দিল। তো মনে করিয়ে রাখছি, পড়িয়ে রাখছি, পরীক্ষায় আসলে যাতে অ্যান্সার দিয়ে আসতে পারো। ফিশন কিছু এককোষী উদ্ভিদের মধ্যে দেখা যায়। তাহলে ফিশনের ক্ষেত্রে উদ্ভিদকে এককোষী হতে হবে না বহুকোষী? এককোষীর মধ্যে দেখা যায়। তার মানে জননের সময় যে অংশটা ছুটে যাবে এটা কোন পদ্ধতিতে ছুটবে? অ্যামাইটোসিস, তাই না? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনই এককোষী উদ্ভিদ দিয়ে লক্ষ্য করা যাবে না বোন আমার, না। এখানেই তো একটু আটকে গেলে। বোন মাথায় রাখবে যে ফিশন পদ্ধতি যতই এককোষী উদ্ভিদে দেখা যায়, কিন্তু এক্ষেত্রে সর্বাধিক নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় দুভাগে পরিণত হয়। বোঝাতে পারলাম? ফিশন একমাত্র ব্যতিক্রমী এমন পদ্ধতি, ফিশন একমাত্র ব্যতিক্রমী এমন পদ্ধতি যে পদ্ধতিতে, আরে বেটা গাছের নাম চুপড়ি আলু, শতাব্দী গাছের নামে দেখিয়ে দেবো, ছবি দেখিয়ে দেবো, কিন্তু তুমি প্লিজ এটাকে মন দাও। তোমার আমি পড়াচ্ছি ফিশন, তোমার মাইন্ড পড়ে আছে চুপড়ি আলু কি দাদা, দেখিয়ে দেবো, ছবি দেখিয়ে দেবো, বুঝিয়ে দিব, ভালো করে দেখিয়ে দেবো, পারলে মালদা থেকে কিনে তোমার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো চুপড়ি আলু, খাওয়া দাওয়া করে নিও। কিন্তু এই মুহূর্তে তোমার মাইন্ড, কিডনি, ফুসফুস, লিভার, মন সব ফিশনের দিকে দিতে হবে। একটু ফিশনটা দেখো, ঠিক আছে? এককোষী উদ্ভিদের, কি বললাম? এককোষী উদ্ভিদের, ঠিক আছে? কি বললাম? এককোষী উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এককোষীতে দেখা যাবে, আমরা ধরেই নিব তাহলে এর মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। এককোষী উদ্ভিদে তো অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, কিন্তু না, ফিশন হচ্ছে ব্যতিক্রম। তো এখানে কি হয়? এক্ষেত্রে নিউক্লিয়াস, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়, পৃথক কোষ সৃষ্টি করে এবং পূর্ণতা প্রাপ্তির পর দুটি পৃথক উদ্ভিদের সৃষ্টি করে। বুঝাতে পারলাম? ও বনু, অ্যামাইটোসিস পদ্ধতি যদি হতো ডাইরেক্ট সেল ডিভিশন হয়ে যেত, হ্যাঁ না? হ্যাঁ না? অ্যামাইটোসিসকে কি বলে? ডাইরেক্ট সেল ডিভিশন বা ডিরেক্ট সেল ডিভিশন। এই ছিল সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হতো। কিন্তু বোন আমার ফিশন ব্যতিক্রম। এখানে সবার আগে নিউক্লিয়াসের বিভাজন হবে কইরে, এই দেখো সবার আগে কার বিভাজন হবে? নিউক্লিয়াসের। মাইটোসিস পদ্ধতিতে, অ্যামাইটোসিস না কিন্তু,
মাইটোসিস পদ্ধতিতে ব্যতিক্রম যে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর বোন আমার সাইটোপ্লাজমের বিভাজন হবে, এবং এই রকম ভাবে দুটি অপত্য জীবের জন্ম হবে বা দুটি অপত্য উদ্ভিদের জন্ম হবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? দাদা গ্রুপে কিভাবে জয়েন হবো? ক্লাসের পর ফোন করে নিবে আমাকে একবার। তুমি এটা বুঝতে পেরেছো? আর একবার বলুন দাদা। আমার এক বোন বলে ফেলেছে আর একবার। চলো আর একবার। আমরা পড়ছি কি ফিশন। ফিশন কোন জীবের মধ্যে লক্ষ্য করা যায়? এককোষী উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা যায়। বুনু আমার দিকে বলো, আমার মন দিয়ে বুনু। ফিশন কোন জীবে লক্ষ্য করা যায়? এককোষী উদ্ভিদে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি এককোষী উদ্ভিদ হোক কি এককোষী প্রাণী, যখনই এককোষী গল্পটা বলবে আমি বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজনের কথা। কার কথা বলবো? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন মাধ্যমে এককোষী উদ্ভিদ বা প্রাণীর বিভাজন হয়, হ্যাঁ কি না? কিন্তু ফিশন সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। ফিশন বলছে না না আমি একটু আলাদা। কি করলো? ফিশনের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন করলো মাইটোসিস প্রক্রিয়ার দ্বারা এবং দুটি ভাগে পরিণত হলো। তারপর ফিশন পরে সাইটোপ্লাজমের বিভাজন করলো, কারণ মাইটোসিসে আগে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। সাইটোপ্লাজমের বিভাজন করে তারপর পৃথক হয়ে দুটি পৃথক উদ্ভিদের জন্ম দিল। তাহলে আগে বিভাজন করলো নিউক্লিয়াসের, তারপর সাইটোপ্লাজমের। এই জন্য ফিশন কিন্তু অ্যামাইটোসিস পদ্ধতি অবলম্বন করেনি, অ্যামাইটোসিস পদ্ধতি অবলম্বন করেনি। এই কিন্তু ব্যতিক্রমভাবে মাইটোসিস পদ্ধতি অবলম্বন করেছে। উদ্ভিদের মধ্যে খুব কম ফিশন লক্ষ্য করা যায়। ফিশন পদ্ধতি সর্বাধিক প্রাণী ব্যাকটেরিয়ার মধ্যেই লক্ষ্য করা যায়। এটা ব্যতিক্রম এখানে দিয়েছে, তাই বুঝিয়ে দিলাম। ঠিক আছে? আগে এটা বুঝো, আগে এটা বুঝো, মন দিয়ে বুঝো। কারো অসুবিধা থাকলে কিন্তু আমাকে বলবে, কারো অসুবিধা থাকলে কিন্তু আমাকে বলবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কেমন কোশ্চেন আসে বোন আমার? ফিশন থেকে প্রশ্ন মূলত এরকম আসে যে ফিশন কত কোষী জীবে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হবে এক কোষী জীবে ফিশন লক্ষ্য করা যায়। ঠিক আছে? ফিশনে কোন পদ্ধতি অবলম্বন চলে? ফিশনে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে কিন্তু কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস দিবা না, অ্যামাইটোসিস পদ্ধতি ফিশন অবলম্বন করে না। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজম বিভাজনে দুটি অপত্য কোষের জন্ম হয়। উদাহরণ বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে, উদাহরণ আমি রাখিনি। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার বলেছে অস্থানিক মুকুলের সাহায্যে। ঠিক আছে, একটু করিয়ে দিই, অঙ্গজননটা কভার করিয়ে দিই, তোমাদের আবার বনানী ম্যামের ক্লাস আছে। অস্থানিক মুকুলের সাহায্যে মূল, কাণ্ড, পাতার বিভিন্ন অংশ থেকে অস্থানিক মুকুল বা মূল উৎপন্ন হয়। সিম্পল জিনিস, অস্থানিক মুকুলের সাহায্যে। যা উদাহরণটা পড়বা, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। অস্থানিক মুকুল মূল থেকে হতে পারে, মূলজ পড়ালাম না? মূলজ কোন কোন উদ্ভিদ মূলের সাহায্যে নতুন জনন পদ্ধতি অবলম্বন করে। কাণ্ডজ, কাণ্ডের মাধ্যমেও কিছু উদ্ভিদ পারে, কিছু কিছু উদ্ভিদ পাতার মাধ্যমে পারে। উদাহরণগুলো কিন্তু পড়িয়েছি, মনে আছে তো? ও ভাই বোনু, এই ছকটা মনে আছে তো? এই যে অস্থানিক মুকুল, পত্রজ ছিল কি বলছে বিগোনিয়া এবং পাথরকুচি, কাণ্ডজ ছিল গোলাপ, মূলজ ছিল পটল ও রাঙা আলু। মনে আছে তো? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বোন আমার, তখন কিন্তু অ্যান্সার দিয়ে আসতে হবে তোমাকে। ঠিক আছে? তো অস্থানিক মুকুল আমাদের জানা। মূলের দ্বারা, মূলের দ্বারা, মূলের সাহায্যে মূল থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। রাঙা আলু, পটল। কি বলছে? কাণ্ডল মূলের অস্থানিক মুকুল থেকে ঘটে থাকে। কাণ্ডল মূলের অস্থানিক মুকুল থেকে ডালিয়া ও শতমূলের ঘটে থাকে। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে বোন আমার, এই জায়গাগুলো তোমাকে পারফর্ম করতে হবে। তুমি যদি পারফর্ম করতে পারো, অনায়াসে তোমার ভালো রেজাল্ট হবে, অনায়াসে তুমি একটা বেস্ট ছাত্র রূপে নিজের পরিচয়টা পেতে পারবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাই যদি তোমাকে প্রশ্ন দেয় পরীক্ষায় যে বলো তো মূলের সাহায্যে যে জনন হয়, মূলের সাহায্যে যে অঙ্গ জনন হয়, তো মূল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হওয়াকে, যদি মূল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তাকে কোন কোন উদ্ভিদের উদাহরণে ফেলবো? রাঙা আলু ও পটল। যদি বলে কন্ডাল মূলের, কি বলে? কন্ডাল মূলের, কাণ্ড ও মূলের মাঝে মাঝে বরাবর অংশ, কন্ডাল মূলের অস্থানিক মুকুল থেকে যদি কোনো ইসের উদ্ভিদ ঘটে, সেটার উদাহরণ কি হতে পারে?
কন্ডাল মূলের অস্থানিক মুকুল থেকে যে সকল উদ্ভিদের জনন হয় এর মধ্যে একটা ডালিয়া ও শতমূল গাছ পড়ে যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, বাস। উদাহরণগুলো এক্সাম্পলগুলো মুখস্থ করলে হয়ে যাবে। পাতার সাহায্যে বোন আমার, কার সাহায্যে? পাতার সাহায্যে। উদ্ভিদ পাতার অংশের উৎপন্ন অস্থানিক মুকুল থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। আবার বলি, উদ্ভিদের পাতার অংশে উৎপন্ন অস্থানিক মুকুল থেকে অপত্য উদ্ভিদের জন্ম হয়। উদাহরণ কি হয়? পাথরকুচি ও বিগোনিয়া। ক্লিয়ার হয়েছে? এটাও মুখস্থ করে নিবে। পরিবর্তিত কাণ্ডের দুটো ভাগ হয় ভাই ও বোন। পরিবর্তিত কাণ্ড থেকে দুটো ভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বুনু। এই জায়গাটা বোন চরম ইম্পর্টেন্ট, চরম ইম্পর্টেন্ট। দুটো জায়গা। পরিবর্তিত কাণ্ডের দুটো ভাগ হয়। কটা ভাগ হয়? দুটো ভাগ হয়। একটা হয় মৃদগত কাণ্ড দ্বারা যে সকল উদ্ভিদের জনন ঘটে থাকে, আর একটা হয় বোন আমার অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে যে সকল উদ্ভিদের জনন ঘটে থাকে। মৃদগত কাণ্ড মানে কি? মৃদগত কাণ্ড মানে হচ্ছে মাটির নিচের কাণ্ড। মৃদগত মানে কি? মাটির নিচে। যে সকল উদ্ভিদের জনন মাটির নিচে ঘটে মৃদগত কাণ্ড তাদেরকে বলা হয়। যেমন উদাহরণ দিই, আলু। আলুর জন্ম মাটির নিচে ঘটে। পেঁয়াজ, পেঁয়াজের জন্ম মাটির নিচে ঘটে। ওল, আদা ও হলুদ উভয়ের জন্ম মাটির নিচে ঘটে। তো এই গেল এক্সাম্পল। কিন্তু বোন আমার, এই যে পরিবর্তিত কাণ্ড, এই পরিবর্তিত কাণ্ড থেকে কেবলমাত্র আলু, পেঁয়াজ, ওল, আদা, হলুদ এইগুলো পড়লেই হবে না, তোমাকে একটু এক্সট্রা পড়তে হবে। কি এক্সট্রা পড়তে হবে? আলু তো পড়বে, কিন্তু তোমাকে জানতে হবে আলুর মৃদগত কাণ্ডের নাম কি। আলুর মৃদগত কাণ্ডের নাম হলো টিউবার। আবার আলুর মৃদগত কাণ্ডের নাম কি? আলুর মৃদগত কাণ্ডের নাম হলো টিউবার। পেঁয়াজের মৃদগত কাণ্ডের নাম হলো বাল্ব। পেঁয়াজের মৃদগত কাণ্ডের নাম হলো বাল্ব। ওলের মৃদগত কাণ্ডের নাম হলো করম বা গুড়িকাণ্ড। ওলের মৃদগত কাণ্ডের নাম হলো করম বা গুড়িকাণ্ড। আদা ও হলুদের মৃদগত কাণ্ডের নাম হলো রাইজোম বা গ্রন্থিকাণ্ড। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? আমি আবার বলি, মৃদগত কাণ্ডের মাধ্যমে জনন বুঝাচ্ছে মাটির নিচে যে সকল উদ্ভিদের জনন ঘটে থাকে। দেখো, আলু, পেঁয়াজ, ওল, আদা, হলুদ এগুলোর জন্ম সব মাটির নিচে হয়। কিন্তু প্রশ্ন তো আলু, পেঁয়াজ, আদা দিয়ে থাকবে না, না? প্রশ্ন এরকম থাকবে, আলুর মৃদগত কাণ্ডের নাম টিউবার, পেঁয়াজের মৃদগত কাণ্ডের নাম কি? বাল্ব। ওলের মৃদগত কাণ্ডের নাম কি? করম। হলুদ ও আদার মৃদগত কাণ্ডের নাম কি? রাইজোম। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? একজন বলছে কোর্স নিয়ে আমার লাভ কি হলো? আপনি তো ইউটিউবে ক্লাস ফ্রি দিচ্ছেন। মক টেস্টগুলো কি তোমার দাদু দিচ্ছিল ইউটিউবে? হ্যাঁ, নোটগুলো কি তোমার দাদু ইউটিউবে দিচ্ছে? ফিজিক্স ক্লাস, ম্যাথ ক্লাস, জিআই ক্লাস, জিকে ক্লাস, ইংলিশ ক্লাস, সবই তো ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু ক্লাস আমি আমার ইউটিউবের ভাই ও বোনেদের জন্য ফ্রি দিচ্ছি, তাতেও তোমার গায়ে লেগে যাচ্ছে। ভাই আমার বা বোন আমার, যারাই পেইড কোর্স নিয়েছো তারা হাজার গুণে বেশি জিনিস পাচ্ছ ইউটিউব থেকে। কিন্তু আমি যদি এটুকুটাও না করি, আমি আমার ইউটিউবের ভাই ও বোনদের জন্য যদি এটুকুটাও না করি, তাহলে আমি মনে করি না একজন শিক্ষক হিসেবে আমি নিজের জন্য কিছু করতে পারলাম বা আমার ভাই বোনদের জন্য কিছু করতে পারলাম। দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি অলওয়েজ পেইড কোর্সে তার থেকে বেশি পাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা নিয়ে হিংসা করো না, হিংসা মারামারি করো না। এটা নিয়ে বাচ্চাদের মতো কথা বলছো, বড় হয়ে গেছো, কয়েকদিন পর নার্স হবে, এগুলা কিরকম কথা বলছো? ঠিক? চলো চলো, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে, কি বলবো? অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে। এবার অর্ধবায়ব কাণ্ড মানে কি? মাটির উপরে যে সকল উদ্ভিদের জনন ঘটে, যেমন দেখো আমরুল, শুশুনি, ঘাস, ঠিক আছে, মেন্থি, স্ট্রবেরি, এছাড়া কচুরিপানা, টোপাপানা, এছাড়া চন্দ্রমল্লিকা ও মিল্ট। এদের অর্ধবায়বীয় কাণ্ড যেখান থেকে জনন ঘটে সেগুলোর নামও মুখস্থ করতে হবে। আমরুলের অর্ধবায়বীয় কাণ্ডের নাম রানার। মেন্থি ও স্ট্রবেরির অর্ধবায়বীয় কাণ্ডের নাম হচ্ছে কি বলেছে? স্টলন।
এটা হচ্ছে বক্র ধাতব কাণ্ডের মধ্যে পড়ে যায়। কচুরিপানা ও টোপাপানার যে অর্ধবায়ু কাণ্ড আছে এর নাম হচ্ছে অফসেট। চন্দ্রমল্লিকা ও মিল্ট এর যে অর্ধবায়ু কাণ্ড আছে এটা হচ্ছে সাকার। বোন আমার বা ভাই আমার, চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আরেকবার মুখস্থ করে দিচ্ছি, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। আমরুল, শুশুনি এবং ঘাস এর যে অর্ধবায়ু কাণ্ড আছে তার নাম কি? রানার। এটি একটি ধাতব কাণ্ডের মধ্যে পড়ে। মেন্থি স্ট্রবেরির যে অর্ধবায়ু কাণ্ড আছে এটাকে বলে স্টোলন। এটি একটি বক্র ধাতব কাণ্ডের মধ্যে পড়ে। এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। অর্ধবায়বীয় কাণ্ডের নাম কি? রানার। এটা কি ধরনের কাণ্ডের উদাহরণ? ধাতব। স্টোলন কি জাতীয় কাণ্ড? অর্ধবায়বীয় কাণ্ড। কার কার? মেন্থা স্ট্রবেরির। স্ট্রবেরি চিনো, মেন্থা চিনো, আশা করি চিনো, ঠিক আছে। এটা কি? স্টোলন। এটা কি ধরনের কাণ্ড? বক্র ধাতব কাণ্ড। কচুরিপানা, টোপাপানা এটা হচ্ছে অফসেট, হ্রাস ধাতব কাণ্ড। চন্দ্রমল্লিকা, মিল্ট এটা হচ্ছে সাকার জাতীয় অর্ধবায়বীয় কাণ্ড পড়ে, এটাকে ঊর্ধ্ব ধাতব কাণ্ড বলবো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এই ছিল আমার প্রাকৃতিক অঙ্গজননের ভাগ। এবার কৃত্রিম অঙ্গজননের ভাগগুলো একটু দেখে নিই, ক্লাস তাড়াতাড়ি শেষ করবো। বনানী ম্যাম চলে এসছে, ম্যামেরও কিন্তু ক্লাস আছে, ঠিক। ম্যামের ক্লাস কিন্তু অ্যাপেই হবে। কোথায় হবে? অ্যাপে হবে। কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজনন। আবার কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজনন, কৃত্রিম পদ্ধতিতে যে অঙ্গজনন আছে এর চারটা ভাগ হয়। অবনু কটা ভাগ? চারটা ভাগ। কটা ভাগ? চারটা ভাগ। প্রথমটা শাখা কলম, 2 নাম্বার দাবা কলম, 3 নাম্বার গুটি কলম, 4 নাম্বার জোড়া কলম, ঠিক আছে, বা জোর কলমও বলা হয় একে। তাহলে প্রথমটা শাখা কলম, 2 নাম্বার দাবা কলম, 3 নাম্বার গুটি কলম, 4 নাম্বার জোড়া কলম। এটা কি জাতীয়? কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন মানে ভাই ও বোন আমার, আমরা যদি মানুষ যদি নিজের ইচ্ছা মতো নতুন উদ্ভিদের জন্ম দেওয়ার চেষ্টা করে, কোনো উদ্ভিদের ডাল ভেঙে, কোনো উদ্ভিদের পাতা ভেঙে, কোনো উদ্ভিদের কাণ্ড ভেঙে নতুন উদ্ভিদের জন্ম দেওয়ার চেষ্টা করে, এই কৃত্রিম উপায়ের জননকে আমরা কৃত্রিম অঙ্গজনন বলে থাকি। এই পদ্ধতির চারটা ভাগ হয়: শাখা কলম, দাবা কলম, গুটি কলম ও জোর কলম। প্রত্যেকটা ভাগের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছি উদাহরণগুলো ইম্পর্টেন্ট। উদাহরণগুলো তো তোমাকে মুখস্থ করাবোই, কিন্তু তার আগে একটু সংজ্ঞাগুলো পড়িয়ে দিই। হ্যাঁ, উদাহরণগুলো পড়াবো, একটু সংজ্ঞাগুলো পড়িয়ে দিই, ঠিক আছে। এই বনানী 5 মিনিট দাঁড়িয়ে যা, হ্যাঁ 5 মিনিটে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। কি বলেছে? কৃত্রিম অঙ্গজনন। কি বলেছে? কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজননকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রধান ছিল শাখা কলম। শাখা কলম কোনটা? চলো দেখিনি। জনিত দেহ থেকে মুকুলযুক্ত একটি শাখা কেটে নিয়ে নরম সিক্ত মাটিতে পুঁতে দেওয়া হয় এবং কয়েকদিন পর সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। একেই বলা হয় শাখা কলম। বোন বুঝো, কোনো এক জনিত উদ্ভিদ থেকে মুকুলযুক্ত একটি শাখা কেটে নিলাম। জনিত উদ্ভিদ মানে যে উদ্ভিদের ফুল ফুটছে, যে উদ্ভিদের ফল ধরেছে, এমন একটি উদ্ভিদের কোনো একটা শাখাকে দা দিয়ে চাত করে কেটে দিলাম, কাটলাম। এবার যে ডালটা পেলাম সেই ডালটা নিয়ে গিয়ে কি করলাম? কেটে নিয়ে নরম সিক্ত মাটিতে পুঁতে দিলাম। আমরা কি করলাম? আমাদের কলপাড়ের পাশে ড্রেন আছে, ড্রেনের মধ্যে যে নরম কাদাযুক্ত মাটি আছে তার মধ্যে নিয়ে গিয়ে সে ডালটাকে পুঁতে দিলাম। কিছুদিন পর দেখা যাবে, কয়েকদিন পর দেখা যাবে ওই ডাল থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়ে গেছে। এই ধরনের কলমকে আমি বলবো শাখা কলম। বুঝতে পেরেছো? মানে এখানে তোমার ভূমিকা আছে। তুমি যদি সেই ডালটা না কাটতে, সেটাকে যদি ড্রেনের পাশে না রাখতে, সে নরম সিক্ত মাটি থেকে কখনো নতুন গাছের জন্ম হতো না। তো এই ধরনের জননকে আমরা কি বলবো? শাখা কলম। আশা করি তুমি নিজের বাড়িতে গোলাপ গাছও এভাবে লাগিয়েছো, অনেকে লাগিয়েছো আশা করি। উদাহরণ পড়ছে কি? ক্রোটন জাতীয় উদ্ভিদ, আম গাছ, জবা গাছ, সজনে গাছও কিন্তু এরকম হয়। দেখবা আমাদের মায়েরা সজনার ডাল ভেঙে নিয়ে এসে নতুন গাছ লাগিয়ে দেয় এভাবে। এছাড়া গাঁদা ফুলের গাছ, এছাড়া গোলাপ গাছ প্রভৃতি। এক্সাম্পলগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সাম্পলগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর জোর কলমে চলে আসি, ঠিক আছে। জোর কলম বা জোড়া কলম, ঠিক। একই প্রজাতির দুটো গাছের মধ্যে কলম তৈরির পদ্ধতি। যে গাছের ডাল মুকুল অন্য গাছে প্রতিস্থাপন করা হয় তাকে বলা হয় শিয়ন, এবং যে গাছে প্রতিস্থাপন করা হয় তাকে বলে স্টক। এই শিয়ন ও স্টকের মাধ্যমে, ঠিক আছে, যে কলম সংগঠিত হয় তাকে জোর কলম বলে বা জোড়া কলম বলে। বুঝলে? আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিই। একই প্রজাতির দুটি গাছের মধ্যে কলম তৈরির পদ্ধতিতে, আবার
একই প্রজাতির দুটি গাছের মধ্যে কলম তৈরির পদ্ধতিতে। একই প্রজাতির দুটি গাছ নিলাম, আম গাছ, একটা ফজলি আমের গাছ, একটা গুটি আমের গাছ। বোন আমার ফজলি আম খেয়েছো, আর একটা গুটি আম ধরে নাও। কলকাতার মেয়েরা হয়তো বুঝতে পারবে না দাদা কোনটা ফজলি কোনটা গুটি। আমি বলে দিই আম নানা রকম হয়, হিমসাগর হয়, ফজলি হয়, ন্যাংরা আম হয়, লখনৌ আম হয়, গুটি আম হয়, গোপালভোগ আম হয়, অনেক আমের ভ্যারাইটিস হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো একই প্রজাতির গল্প কি বলেছে, একই প্রজাতির। আমি একই প্রজাতির মানে কোন গাছ নিলাম, আম গাছ নিলাম, কিন্তু দুটি গাছের মধ্যে কলম তৈরি করব। একই প্রজাতির দুটি আম গাছ নিলাম, একটা নিলাম ফজলি আমের গাছ, একটা গুটি আমের গাছ। গুটি আমের আমগুলো ছোট ছোট হয়, ফজলি আমের আমগুলো সাইজে বড় বড় হয়। ঠিক আছে, এবং তাদের মধ্যে কলম তৈরির পদ্ধতি আনলাম। কলম তৈরির পদ্ধতি, ধরে নাও আমি একটা গাছ, ঠিক আছে, আমি গুটি আমের গাছ, এই দেখো গাছ হয়ে আছে এভাবে। ঠিক, তো একজন এসে আমার এই ডালটা কেটে নিল, এক খাটাস এক খাটাস, এই ডালটা ভেঙে দিল। আমি কোন আমের গাছ ছিলাম, আমি ছিলাম গুটি আমের গাছ। কোন আমের গাছ ছিলাম, গুটি আমের গাছ। আমার এই ডালটা কাটলো, কেটে নিয়ে যাচ্ছে কোথায় জানো, এই ডালটা, এই ডালটা লাগাতে নিয়ে যাচ্ছে ফজলি আমের গাছের দিয়ে। কি বলছেন দাদা, গুটি আমের গাছের ডাল কেটে নিয়ে যাব আমি ফজলি আমের গাছে লাগাতে? হ্যাঁ বোন আমার। তো এইভাবে গুটি আমের গাছের ডাল কাটলাম এবং সে ডালটা কেটে নিয়ে কি তৈরি করতে যাচ্ছি, কলম তৈরি করতে যাচ্ছি। যে গাছের ডাল বা মুকুল অন্য গাছে প্রতিস্থাপন করা হয় তাকে বলে সিয়ন। কি বলে তাকে, সিয়ন। বুনু মন দিয়ে বুঝো, এটা মুখস্থ করতে হবে। তাকে কি বলে, তাকে বলে সিয়ন। কি বলে বুনু, সিয়ন বলে। পরীক্ষায় কিন্তু আসে সিয়ন থেকে প্রশ্ন, বুঝছো, সিয়ন থেকে প্রশ্ন আসে, সেভাবে মুখস্থ করতে হবে তোমাকে। তো বুঝলাম না দাদা কাকে বলে সিয়ন, যে গাছের ডাল কেটে অন্য গাছে প্রতিস্থাপন করা হতো তাকে সিয়ন বলে। কোন গাছের ডাল কাটছিলাম, এক খাটাস এক খাটাস। কোন গাছের ডাল কাটছিলাম, গুটি আমের গাছের ডাল কাটছিলাম। তো গুটি আমের ডাল কাটছিলাম, তাহলে গুটি আমটার ডালটা হলো সিয়ন। বুনু কোন গাছের ডাল কাটছিলাম, গুটি আমের গাছের ডাল কাটছিলাম। তো যে গাছের ডাল বা মুকুল কাটা হচ্ছে, ঠিক আছে, কেটে অন্য গাছে প্রতিস্থাপন করা হচ্ছে, যে গাছের ডাল কাটা হচ্ছে তাকে বলে সিয়ন। এবং যে গাছে প্রতিস্থাপন করা হয় তাকে বলি স্টক। গুটি আমের ডালটা কেটে কোন গাছে লাগাতে নিয়ে যাচ্ছিলাম, ফজলি আমের গাছে লাগাতে নিয়ে যাচ্ছিলাম। তো ফজলি আমের গাছটা হলো স্টক এবং গুটি আমের গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছি, ওটা হলো সিয়ন। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো। যে গাছের ডাল কাটবো, যে গাছের ডাল কাটবো এবং প্রতিস্থাপন করার জন্য নিয়ে যাব সেটা সিয়ন। গুটি আমের ডাল কাটলাম, গুটি আমটা হচ্ছে সিয়ন। যে গাছে প্রতিস্থাপন করতে যাচ্ছি, ডাল কেটে নিয়ে যাচ্ছি আমি ফজলি আমের গাছে লাগাতে, এটাকে বলবো স্টক। তোমরা দেখবে, তোমাদের এরকম দেখা আছে কিনা আমি জানি না, এরকম অনেক আম গাছ থাকে যে আম গাছের এক সাইডে ফজলি আম ধরছে, অন্য সাইডে লখনৌ আম ধরছে, এক সাইডে ফজলি আম ধরছে, অন্য সাইডে গুটি আম ধরছে। এরকম কি কোনো গাছ দেখেছো, একবার বলো তো আমাকে। এরকম কি কোনো গাছ দেখেছো কেউ, একবার বলো তো আমাকে। তোমরা কি কেউ দেখেছো এরকম কোনো গাছ যে গাছের এক সাইডে আম মানে ফজলি আম ধরছে, অন্য সাইডে গুটি আম ধরছে? এরকম হয়। তো এইরকম যে কলম হয় এটাকে জোর কলম বলা হয়। উদাহরণ কি কি, ঠিক আছে, উদাহরণ হচ্ছে লেবু গাছে এরকম হয়, আম গাছে এরকম হয়, জাম গাছে হয়, কুল গাছে হয়, লিচু গাছে হয়। উদাহরণগুলো কিন্তু মুখস্থ করবে, উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন চায়। ঠিক আছে, দাবা কলম ও গুটি কলম। কি, দাবা কলম ও গুটি কলম, মাটি সংলগ্ন উদ্ভিদ একটি দীর্ঘ শাখা বাঁকিয়ে মাটির নিচে গোজালের সাহায্যে, ঠিক আছে, গোজের সাহায্যে আবদ্ধ করে মাটি দিয়ে ঢেকে নিয়মিত জল দিতে হলে যে নতুন জনন পদ্ধতি লক্ষ্য করা যাবে তাকে দাবা কলম বলে। বুঝলে বুনু, বুঝলে না? চলো আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ছবি এঁকে বুঝাচ্ছি। দেখো, এটা ধরো না মাটি, এমন কিছু গাছ হয় ভাই ও বোন, ঠিক আছে, কৃষকরা ফলনের জন্য লাগায়, ঠিক আছে, গাছের শাখা পোশাকা। তো গাছটা বড় হয়েছে, এই দেখো বড়, এ গাছের অনেক ডালপালা আছে, অনেক কি আছে, ডালপালা আছে। ধরো না একটা আঙ্গুর গাছ, কোন গাছ, আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ। তো কি ধরছে, 10 কেজি আঙ্গুর ধরছে। কত কেজি আঙ্গুর ধরছে এখানে, 10 কেজি আঙ্গুর ধরছে, 10 কেজি আঙ্গুর ধরছে। আমরা কি করবো, এই গাছটা যখন বৃদ্ধি পাবে, লতানো গাছ তো, এর ডালটা নিয়ে মাটির নিচে পুঁতে দিব। কি দিয়ে পুঁতবো, গজালের সাহায্যে পুঁতবো। একটা গজাল দিয়ে গেড়ে দিলাম, গেড়ে দিলাম। গাছটা ছিল, গাছটা এরকম এরকম লতানো গাছ ছিল। গাছটা কিরকম গাছ ছিল, লতানো গাছ ছিল। কেমন গাছ ছিল, লতানো গাছ ছিল, লতানো গাছ ছিল, গাছটা লতানো গাছ ছিল, এরকম লতি লতি যাচ্ছিল।
তো আমি নিলাম গাছটাকে, নিয়ে মাটির মধ্যে পুঁতে নিলাম কার সাহায্যে? দেখো গজাল দ্বারা পুঁতে দিলাম, দেখো গজাল দিয়ে পুঁতে দিয়েছি, আর বেরাতেই দিব না। এবং এখানে নিয়মিত জল দিব। এরপর আমি কি দেখবো জানো? হঠাৎ একদিন দেখবো এই গাছটা আবার বেরিয়েছে, এখান দিয়ে বেরিয়ে এসছে, এখান দিয়ে বেরিয়ে এসছে, আবার এখান থেকেও 10 কেজি আম পাচ্ছি, আঙ্গুর পাচ্ছি। কত কেজি পাচ্ছি? 10 কেজি আঙ্গুর পাচ্ছি। আগেও পেতাম 10 কেজি, এখনও পাচ্ছি 10 কেজি। ক কেজি হলো? 20 কেজি। আমার লাভ হলো, বাহ, আঙুর বিক্রি করে ভালোই লাভ পাবো। তাহলে এক কাজ করি, আবার এই ডালটাকে নিয়ে মাটির নিচে পুঁতে দিই, আবার পুঁতে দিলাম, নিয়মিত জল দিলাম। কয়েকদিন পর দেখবো এই উদ্ভিদটা এখান থেকেও বেড়ে উঠেছে, আবার এখান থেকেও 10 কেজি পাচ্ছি। আগেও পেতাম 20 কেজি, এখান থেকে 10 কেজি, এখান থেকে 10 কেজি, আবার এখান থেকেও 10 কেজি। তো কত হলো? 30 কেজি। বাপরে, লাভে লাভ, আমি তো কোটিপতি হয়ে যাবো রে ভাবে। তারপর আবার মুখটা বেরিয়ে আসছে, আবার ই করলাম, আবার কয়েকদিন পর দেখলাম বেরিয়ে আসছে, ঠিক আছে। আবার এখান থেকে কত কেজি? এখান থেকেও 10 কেজি পাচ্ছি। তাহলে আগে 10 10 10 করলে কত কেজি হচ্ছে? এবার 40 কেজি পাচ্ছি আমি। তো এইভাবে যদি আমি কোনো উদ্ভিদ বেরিয়ে আসছে, তার মুখটাকে আমি দাবিয়ে দিচ্ছি, কোনো কিছু গজাল দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি, পুনরায় সেখানে জল টল দেওয়ার ফলে আবার উদ্ভিদটা জন্মাচ্ছে, আবার মুখটাকে দাবিয়ে দিলাম, আবার বেড়ে উঠলো, আবার মুখটাকে দাবিয়ে দিলাম। তো এইরকম কলমকে আমি কি বলবো? এরকম কলমকে আমি বলবো দাবা কলম। কি বলবো এরকম কলমকে? দাবা কলম। কার কার মধ্যে ঘটছে? আঙ্গুর, আপেল, জুই, বেল, লেবু এবং কি বলছে বাগান বিলাস, এই জাতীয় উদ্ভিদের মধ্যে ঘটে থাকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে গুটি কলম। নেক্সট কি বলছে? আজকে লাস্ট কলম হচ্ছে গুটি কলম। লাস্ট কলম হচ্ছে কি? গুটি কলম। নির্বাচিত শাখায় কয়েক ইঞ্চি ছাল চেঁচে তুলে সারযুক্ত মাটি দিয়ে, খড় দিয়ে ঢেকে দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর এর উপর ছিদ্রযুক্ত জলপূর্ণ মাটির কলসি এমনভাবে বাঁধতে হয় যাতে কলম অংশ ফোঁটা ফোঁটা জল পড়ে, ঠিক আছে। এই রকম কলমকে আমি বলবো গুটি কলম। আমি বলে দিচ্ছি, বেশ কিছু উদ্ভিদ হয়, এই উদ্ভিদগুলোতে আমরা কি করি? নির্বাচিত শাখার কয়েক ইঞ্চি ছাল চেঁচে নিই, নির্বাচিত শাখার কয়েক অংশ ছাল চেঁচে নিই। চাষতে দেখেছো? তোমরা দেখেছো খেজুর গাছে উঠে আমাদের চাষি ভাইরা এভাবে করে চেঁচে নেয়, দা দিয়ে হাসুয়া দিয়ে এভাবে চেঁচে নেয়, ঠিক আছে। এবং এইভাবে চেঁচে নেওয়ার ফলে কি হয়? নির্বাচিত শাখায় কয়েকটি ইঞ্চি ছাল আমরা চেঁচে নিলাম, যে কোনো শাখায়, উদ্ভিদের যে কোনো শাখায় একটা অংশ চেঁচে নিলাম। চেঁচে নিয়ে সারযুক্ত মাটি দিয়ে, খড় দিয়ে জায়গাটাকে ঢেকে দিলাম। যে জায়গাটা চেঁচে নিয়েছি সেখানে কিছু সারযুক্ত মাটি দিলাম এবং খড় দিয়ে ভালো করে কি দড়ি দিয়ে বেঁধে দিলাম, ঠিক আছে। তারপর এর উপর ছিদ্রযুক্ত জলপূর্ণ মাটির কলসি এমনভাবে রাখলাম যাতে ওই মাটির কলসি থেকে ফোঁটা 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 করে জল সেই অংশটার মধ্যে পড়তে থাকে, ঠিক আছে। দেখো মাটির কলসি এমনভাবে বেঁধে দেওয়া হলো যাতে কলমের উপর ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে, এবং এই রকমভাবে সেই শাখা থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়ে যাবে, বিশ্বাস করো। এই রকমভাবে, ঠিক আছে, যে শাখাকে আমরা চেঁচেছিলাম সে শাখা থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়ে যাবে। তো এই রকম কলমকে বলা হয় গুটি কলম। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, লেবু গাছ ও পেয়ারা গাছের মধ্যে এই রকম কলম আমরা লক্ষ্য করতে পারি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বাগান বিলাস কি? এক বিশেষ প্রকার উদ্ভিদ। ক্লিয়ার হয়েছে? একজন বলছে এতক্ষণ দুটো ক্লাস শেষ হয়ে যেত। ওরে বোন আমার, এটা তুমি আমার তারিফ করছো নাকি ক্লাস দেখে তোমার বোরিং লাগছে? একটু আমাকে বলো তো বুনু। হ্যাঁ, কারণ আমি তো ডিটেলসে পড়াচ্ছি, যেভাবে পড়লে তুমি পাস করতে পারবে। তোমার যদি অন্য কোনো কোচিং এরকম এই সময় দুটো ক্লাস শেষ করতে তোমার ভালো লাগে, তাহলে তুমি এই মুহূর্তে আমার মনে হয় না চাকরি পাবে। যাই হোক, তো আমার টোটালি কিন্তু অঙ্গজ জনন শেষ হলো, এরপর উদ্ভিদের যৌন জনন আসবে। তোমাদের বনানী ম্যাম চলে এসছে, আমি সময় নষ্ট করবো না, ম্যামকে দিয়ে দিব, ঠিক আছে। পরবর্তী পার্টটা আমি আজ সন্ধ্যার দিকে আসবো। আজকে উদ্ভিদ জনন কভার করব বলছি, কভার করিয়ে দেবো, ঠিক আছে। আজকে আমি আর কিছু পড়াচ্ছি না, ম্যাম চলে এসছে, ম্যামকে দিয়ে দিচ্ছি। ম্যাম তোমাদের কন্টিনিউ করবে পর থেকে, ঠিক আছে। চলো টাটা।